চব্বিশের যে আন্দোলন, সকাল আন্দোলন আমাদের সনাতনী সম্প্রদায়ের এখানে রক্ত দিয়েছেন, কিন্তু প্রতিবারে কোন একটি শুনিয়ে সনাতনী সম্প্রদায়ের উপর কোন হামলা হলে, কাউকে হত্যা করা হলে আমরা বিচারহীনতায় ভুগি। আজকে পর্যন্ত সনাতনী সম্প্রদায়ের উপর হামলার কোন বিচার না হওয়ার কারণে আজকে আমাদের পথ থেকে রাখতে পারছি না। আপনারা জানেন 29 নম্বর ভারত থেকে পঞ্চগঞ্জে হামলা হয়েছিল, তার বিচার না হওয়ার কারণে আজকে সেখানে সংখ্যালঘুদের পরিবারে হামলা, লোকজনকে হত্যা করে তার পথ দিয়ে যাচ্ছেন। আজকে এখানে একটি ইস্যু তৈরি করা হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পরে জানলেন যে বিপুল চন্দ্র দাসের বিরুদ্ধে সেই অভিযোগ প্রমাণ পায়নি। তাই আমাদেরকে আজকের কাছে বসে রাখতে চাই, এই দিতে পারবেন, আমার বাড়িটিকে দিতে পারবেন। আজকে পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন, তারা থেকে তাকে চিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে সেখানে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? আমরা দেখেছি ইতিপূর্বে যদি আমরা মনে করি যে রাজনৈতিক সরকার দেওয়ার পরে আমরা বিচার পাইনি, কিন্তু আজকে নির্দলীয় একটি নিরপেক্ষ সরকারের কাছে যদি আমরা বিচার না পাই, তাহলে বলে দেন গণতন্ত্র থেকে আমাদেরকে মুছে দেন, সংবিধান থেকে আমাদেরকে মুছে দেন। আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার, এটি হিন্দুর জন্য নয়, বৌদ্ধের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, শুধুমাত্র একটি এই সংবিধান অন্তর্ভুক্ত করুন। না হয় আপনি নিরপেক্ষ সরকার, আপনাকে আমরা বিপুল চন্দ্র দাস সহ যে 1 বছরের মধ্যে যেসব ছাত্রী ভাইরা হত্যা হয়েছে, লুটপাট হয়েছে, লুণ্ঠন হয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার আপনার কাছে আমরা চাই। না হয় আমরাও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আগামীতে আমরা বাংলাদেশে থাকবো কিনা, ভোটাধিকার প্রয়োগ করবো কিনা, নাকি আমাদের ভোট রাখে না নেমে না যাবো, সেটাই আমরা বিবেচনা করবো। আজকে আমাদের এখানে মাননীয় সাবেক সাংসদ মহোদয় রয়েছেন, উনি অতীত সনাতনী সম্প্রদায়ের পাশে ছিলেন, আজকে আমাদের প্রিয় জায়গায় সম্মতি জানিয়েছেন। আমরা আপনার মাধ্যমে জানতে চাই, আপনার কারণে আমরা শান্তি থাকলেও আপনার সহযোগিতার কারণে সনাতনী সম্প্রদায়েরা আক্রান্ত না হলেও ভিতরে ভিতরে কিন্তু কিছু ঝালাবাদ হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নিরঞ্জনাবাজি করছেন। যদি আমাদের প্রতি অত্যাচার হয়, আমরা নিজের নির্মাণে সহযোগিতা করছেন, সামনে সহযোগিতা করবেন এবং ঝালাবাদকে দমন করবেন, এই প্রত্যাশাকে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। জীবন দেশের রক্ত, জীবন দেশের রক্ত, জীবন দেশের রক্ত, জীবন দেশের রক্ত। কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহে ভালুকায় দীপু দাস কে নিঃসঙ্গভাবে হত্যাকাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আজকে কক্সবাজার পৌরসভার সামনে এবং বাংলাদেশ যুব পরিষদ কক্সবাজার জেলা সদর এবং পৌর শাখার উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এই মানববন্ধনের সমিতি প্রকাশ করেছেন কক্সবাজার সাবেক সংসদ সদস্য 3 আসনে জনাব লতিফুর রহমান কাজী। তিনি এখানে কিন্তু আজকে এই সনাতন সম্প্রদায়ের মানববন্ধনে সত্যতা পোষণ করেছেন। আসসালামু আলাইকুম। আদাব উপস্থিত সমবেত ভাইরা, আমরা জাতীয়তাবাদী দল খুবই মর্মাহত হয়েছি। বিপুল দাসের ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের মহাসচিব বিবৃতি দিয়েছেন, প্রতিবাদের নিন্দা জানিয়েছেন এবং রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন রাষ্ট্র সরকার যাতে এটার গভীর ফোকাস এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে। আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ করতে চাই। আমাদের 31 দফার সমৃদ্ধির বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা থাকবো, যেটাকে ইংরেজিতে বলা হয় রেইনবো নেশন হিসাবে, কালারফুল নেশন হিসাবে আমরা একসাথে বাস করবো এখানে। কিন্তু 5ই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশের চিন্তা ভাবনা ছিল আমাদের। আমরা মনে করেছিলাম যে একটা নতুন বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রবেশ করবো, কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। দীপক দাস, দীপচন্দ্র দাস, তার কি দোষ ছিল? আমরা পরে শুনেছি একটা মিথ্যা গুজব ছড়িয়ে তাকে
তার কর্মস্থল থেকে ছিনিয়ে নিয়ে প্রথমে পিটিয়ে মারা হলো, তারপর গাছের মধ্যে ঝুলিয়ে তাকে পুরানো হলো। এর থেকে বর্বরতা, এই দশকের এর থেকে বর্বরতা আমার জীবনে আমি কখনো দেখি নাই। আমরা খুবই বিক্ষুব্ধ হয়েছি। এই ঘটনায় যারা জড়িত অবিলম্বে তাদের যাতে গ্রেফতার করা হয় এবং তাদের যাতে বিচারের আওতায় আনা হয়। আমি টেলিভিশনে দেখলাম ইতিমধ্যে 12 জন, 3 জনকে বোধহয়, 3 জন কি 12 জনকে বোধহয়, 10 জনকে বোধহয় গ্রেফতার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে যে কিভাবে এটা কারা করেছে, কেন করেছে, সেটা কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটা তারা খুঁটিয়ে দেখছে। আমাদের মনে হচ্ছে দেশ যখন একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যাচ্ছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়, সেই কারণেই প্রথম আলোতে পুড়িয়ে দেওয়া হয়েছে, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে উদিচিও পুড়িয়ে দেওয়া হয়েছে, ছায়ানট পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ধরনের সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে যাতে ভোট বাধাগ্রস্ত হয়, যাতে সংখ্যালঘুরা আতঙ্কিত হয়, যাতে ভোট কেন্দ্রে না যায়। আপনাদের সকলকেই সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশের গণতন্ত্র সিস্টেম ফিরে আসবে এবং যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়। আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে। 5ই আগস্টের পর থেকে আমরা কক্সবাজারে অনেক বড় বড় সম্প্রীতি সমাবেশ করেছি এবং এখানে অনেক আমরা কর্মসূচি পালন করেছি যাতে সম্প্রীতি থাকে। কক্সবাজার একটা সম্প্রীতি ঐতিহ্যের শহর, কক্সবাজার যাতে নিরাপদ থাকে, কক্সবাজার যাতে আপনারা সকলেই সম্মানের সাথে বাস করতে পারেন, সেই প্রচেষ্টায় আমাদের আজীবন থাকবে, আমার ক্ষুদ্র প্রয়াস থাকবে। কিন্তু জাতীয়ভাবেও আমরা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করেছি, আমরা সমস্ত বর্বরতার নিন্দা করি এবং আমরা মনে করি এই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। আপনাদের সে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছিলেন আপনারা 71 সালের। আজকে এই যে পুরানো জ্বালানোর রাজনীতি, এটা আমাদেরকে 71 সালের কথাই মনে করিয়ে দেয়। আমি যারা এই সমস্ত কাজকর্ম করছে, এটা জনগণ সমর্থন করে না, এদেশের মানুষ সমর্থন করে না। আমি সবাইকে আহ্বান জানাবো যাতে সম্প্রীতি বজায় রাখে, যাতে আমরা সকলেই মিলেমিশে এই সমস্ত অপরাধগুলো সংঘটিত হয়েছে এর আগে, 5ই আগস্টের আগে এবং পরে সমস্ত অপরাধগুলা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার করার দাবি জানাচ্ছি। বিশেষ করে রামুদের সম্প্রদায় যে বৌদ্ধ মন্দিরের উপর হামলা হয়েছে তা পুনঃ তদন্তের দাবি জানাচ্ছি এবং আমাদের এই দাবি এই কারণেই যে কোনো সময় সুস্থ তদন্ত এবং বিচার হয় নাই, রাজনৈতিক কারণে সেটা প্রভাবিত হয়েছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় এসেছে আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিই নাই, আমরা কোন সংখ্যালঘুদের জমি দখল করতে দিই নাই। আমরা আমাদের সরকারের আমলে আমরা চেয়েছি যে সবসময় আপনারা আপনাদের সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে আপনারা থাকেন। আমরা এই ধারা অব্যাহত রাখবো। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই এই দেশে বিচার ব্যবস্থা, সুশাসন যাতে কায়েম হয়। আমরা চাই সকলেই নিরাপদে এবং সম্মানের সাথে বাংলাদেশে আমরা যাতে সম্প্রীতির সাথে বসবাস করি। আপনারা যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই যে এখানে এসেছি, আপনাদের সামনে 2-4টা কথা বলতে পেরেছি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমার যেতে হবে, সেই কারণে আপনারা আমাকে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। ময়মনসিংহের ভালুকায় ধর্মাবনার অজুহাতে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে আজকে কক্সবাজার জেলা পূজার্থী পরিষদ সদর পৌর পূজার্থী পরিষদ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল তিনি বক্তব্য রেখেছেন এখানে এসে এবং তিনিও কিন্তু বৌদ্ধ মন্দির সহ অন্যান্য
যে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে হামলা এবং হত্যাকাণ্ডের তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। পরিষদের নেতৃবৃন্দ, ধর্মসেবিক এবং পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ মন্দির থেকে আগত নেতৃবৃন্দ, আমার বক্তব্য শুরুতেই সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিগত 18 ডিসেম্বর যে ময়মনসিংহের কালকায় বিপদে রাষ্ট্রে ব্যক্তিদের কর্মবন্ধনের অভিযোগ এনে তাকে ছাত্রকে তাকে স্কুলভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে তাকে গাছের সাথে ঝুলিয়ে তাকে কর্তব্য দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে। এটি আমার নির্মমতা আছে যখন তার শরীর নিরুৎসাহী হয়ে গিয়েছে, তখন তার মাথায় তারা মারে দিয়েছে। এটি নির্মমতা আমরা প্রতিবাদ আমরা দেখেছি যে তাকে যারা নির্যাতন করছে তাদের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। তারা তরুণ সমাজ, তারা আমরা জানি এইসব তরুণ সমাজকে কারা বিষাক্ত করে তুলছে, সেগুলোকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের। আজকে এখান থেকে আমরা দাবি জানাতে চাই অন্তর্বর্তী সরকারের প্রতি। আমরা সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বশেষ 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে এই সংখ্যালঘু এই সনাতনী সম্প্রদায়ে অনেকে মারা গিয়েছে, শহীদ হয়েছে। আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরা নাগরিক, তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে এই দীপুচন্দ্র হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। এবং আপনারা যারা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই ঘটনার তদন্ত কাজ চালাচ্ছে র্যাবের গতকাল ময়মনসিংহের সিও মহোদয় উনি সংবাদ সম্মেলন করে বলেছে আমরা আমাদের তদন্তে কোন ধর্ম মাননার অজুহাত আমরা পাই নাই, আমরা কোন ধর্ম মাননার সাথে সংশ্লিষ্ট আমরা পাই নাই। তাহলে কি কারণে দীপুচন্দ্র দাসকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই কতটুকু আমরা সরকারের কাছে জানতে চাই। পাশাপাশি আমার পূর্ব বক্তব্য অনেকে বলেছেন আগামী 9 ফেব্রুয়ারি যেহেতু এদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যদি আমাদের সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা না থাকে, যদি আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর এভাবে মব সৃষ্টি করে আমাদের উপর হামলা নির্যাতন বাড়িঘর ভাঙচুর করা হয়, তাহলে আমরা সনাতনী সমাজ যারা সাধারণ সনাতনী সমাজ রয়েছে আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাবো কিনা সেটা আমরা বিবেচনা করি। যে সমস্ত অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বক্তাদের উদ্দেশ্যে বলবো এখানে কারো নাম করার কোনো প্রয়োজন নয় এবং বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমাদের মাঝে এসে সম্মতি প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু মিত্র খ্রিস্টান আইনজীবী কল্যাণ সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবীন্দ্র দাদা আমাদের মাঝে সংহতি প্রকাশ করেছেন। আমাদের মাঝে সংহতি প্রকাশ করেছেন কক্সবাজার গ্রাম্য সংসদের নেতৃবৃন্দ, কৃষ্ণানন্দ ধান কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রামকৃষ্ণ মিশনের নেতৃবৃন্দ, পরাত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তাই আমি সময়ের সংকীর্ণতার কারণে বক্তব্য সংযুক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে বক্তব্য রাখবেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র বাবুরাজ বিহারী দাস। আমাদের সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কক্সবাজারের সনাতনী সম্প্রদায় এখানে আমরা একমত হয়েছি। আজকে ময়মনসিংহের বারবার দীপুচন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এবং 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে আমাদের সনাতনী সম্প্রদায়ের উপর যেভাবে নির্বিচারে অত্যাচার চালানো হয়েছে, হয়েছে আর প্রতিবাদে আজকের এই মানববন্ধনের প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ পরিষদ
কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের পক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন পরিষদ কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি আমার প্রদেশ অরুণোদয় সংঘের পাল মিটু, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান বিদ্যুৎ উৎপাদন পরিষদ সহ নেতৃবৃন্দ, সর্বোপরি কক্সবাজারের সনাতনী সম্প্রদায়ের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সবাই কিছু বলতে হয়, তাহলে আবার আমাদেরকে পুলিশের দপ্তরের দিকে ফিরে যেতে হবে। কেন এই কথাটার জন্যই বলছি, 1971 সালে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের মৃত্যুদের বিরোধী এই স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু আজকে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মধ্যে আমাদের সনাতনী সম্প্রদায়ে করছে। আজকে যদি সেটা না হতো তাহলে এই বাংলার বাংলাদেশের বাংলায় জীবনচন্দ্র দাসকে জীবন্ত হত্যা করে কাছে তুলে পুড়িয়ে মারা হতো না। একটি কথা না বললে নয়, আপনারা সকলেই জানেন কাকের মাংস কাকে খায় না। কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানুষের মাংস মানুষের কাটছে। যদি মানুষের মাংস মানুষ না খায় তাহলে কেন জীবনচন্দ্র দাসকে হত্যার করে পুড়িয়ে মারা হলো? পুড়িয়ে মারা হলো কথা নয়, তাদের মনে পড়ার পর তাকে মারার মাথায় আঘাত করে তাকে মারা হয়েছে। তাহলে এবার বলুন আমরা কি করে এই সনাতনী সম্প্রদায়ের বাংলাদেশে আমরা বসবাস করবো? আমরা মাথায় রাখতে পরে একটু আমরা আসামি ছিলাম। এই যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। শান্তিতে নোবেল তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছিলাম। তাই আমি বলতে চাই আজকে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, কিন্তু সেটার প্রমাণ মানুষের দরকার, সেটার প্রমাণ প্রত্যেকটা জেলায় এটা এককেন্দ্রিক বাংলাদেশ। আমরা এই এককেন্দ্রিক বাংলাদেশে বসবাস করবো, আমাদেরকে অন্য দিকে পাঠিয়ে দেয়। তাহলে না হয় এই জীবনচন্দ্র দাসের হত্যার বিচার সুষ্ঠুভাবে তদন্ত করে আমি আপনাকে এই দেশবাসীর কাছে জানিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য জানলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি বক্তাদের অনুরোধ করবো বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য, কারো নাম না বলার জন্য। এখন 1 মিনিট বক্তব্য রাখবেন। ধর্মাষ্টম উচ্চবার পরিষদের পক্ষে 1 মিনিট বক্তব্য রাখবেন সাংবাদিক দীপক শর্মা দীপক। আমরা যারা হিন্দুরা আছি এখানে বসে আছি, আমরা কি 71 রক্ত দিয়েছিলাম? রক্ত দিয়েছিলাম 71-এ? আমাদের ভাইরা কি রক্ত দিয়েছিল? শহীদ হয়েছিল? আমাদের মা বোনের কি লুট হয়েছিল? হয়েছিল। এই 24-এর যে আন্দোলন, যে নতুন সরকার আসছে 5 আগস্ট আন্দোলনের মাধ্যমে, সেখানে কি হিন্দুরা রক্ত দিয়েছে? সেখানে হিন্দুরা শহীদ হয়েছে। 9 জন হিন্দু শহীদ হয়েছে। এই 9 জন হিন্দু শহীদ হয়েছে, বন্ধ হয়েছে অনেকে। তাদের বিনিময়ে আজকে বাংলাদেশ 71 সালে আমাদের রক্তের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ। ব্রিটিশ আন্দোলন 1900 আন্দোলন সময় হিন্দুরা রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ থেকে শুরু করে আজকে 25 পর্যন্ত আমরা হিন্দুরা রক্ত দিয়ে আসছি দেশের জন্য। এই দেশকে আমরা বাস করতে পারবো না? আমরা কি বাংলাদেশে এখন নিরাপদ আছি? আমরা কি নিরাপদ আছি?
বৌদ্ধ নিরাপদ আছে? কোন সংখ্যালঘু নিরাপদ আছে? তাহলে বুঝতে হবে, আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে কোন সংখ্যালঘু নিরাপদ নাই বর্তমান সময়ে, এবং আগের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমরা কোন রাজনৈতিক সরকারের আমলে কোনোভাবে আমরা নিরাপদ ছিলাম না। আমরা আওয়ামী লীগ সরকারের আমরা নিরাপদ ছিলাম না, এখন আমরা নিরাপদ নেই। অর্থাৎ রাষ্ট্রীয় সরকার আমলে নিরাপদ নেই, বর্তমান নির্দলীয় অন্তর্বর্তী সরকার আমলেও আমরা নিরাপদ নাই। আমরা কখন নিরাপদ থাকবো, কোন সরকার আসছে নিরাপদ থাকবো, সেটা আমাদের প্রশ্ন থাকতে চাই। সেজন্য আমরা মনে করি আমাদের এই সময়ে আমরা এক দেশে আমরা আগামীতে ভোট দেবো কিনা সেটা আমাদের প্রশ্ন রয়ে যাবে। আমাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে না পারলে আমরা কিন্তু ভোট কেন্দ্রে যাবো না, আমরা ভোট দেবো না। সারা পৃথিবীকে আমরা জানিয়ে দেবো এখানে আমাদের হিন্দুদের কোন অধিকার, এই সংবিধানের কোন অধিকার এই হিন্দুদের নেই, সেটা আমরা জানিয়ে দিতে চাই। সেজন্য মনে করি তাদের যে হত্যাযোগ্য, তাদের যে মব জাস্টিস, এই জাস্টিসগুলো যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে, এবং আমরা এই রাষ্ট্রে আমাদের যে বসবাস সেই বছর অনুভূতি বলেছে। আমরা প্রতিনিয়ত আমরা সঙ্গে আছি। আমি এখানে বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তে আমি বাসায় ফিরতে পারবো কিনা আমি চিন্তায় আছি। আমি বাঁচবো কি মরবো আমি চিন্তায় আছি। কারণ এখানে যারা জঙ্গি রয়েছেন, তারা অত্যাচারে আছেন, তারা একজনকে হত্যা করবেন, সেরকম তারা ফেসবুকে এসে নিয়মিত তারা হত্যা যজ্ঞের জন্য তারা হুমকি দিয়ে যাচ্ছে। যারা হত্যার জন্য হুমকি যাচ্ছে ফেসবুকে সামাজিক যোগাযোগে, তারই বিরুদ্ধে করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন জীবনে একজন ফেসবুকে একজন বলেছেন যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে এভাবে আরো পুড়িয়ে মারা হবে। তাহলে বুঝতে হবে আমরা কোন দেশে বসবাস করছি। এই দেশে এখন শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সহসভাপতি অধ্যাপক অজিত দাস। 1 মিনিট।